স্বাগত সবাইকে। আজকে আমরা কথা বলবো এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে যা ছাড়া আমাদের দিনকাল যেন চলেই না, ইনস্টাগ্রাম। কিন্তু মজার ব্যাপার হলো এটা এখন শুধু ছবি শেয়ার করার জায়গা নেই, তাই না? প্রায় 2.5 বিলিয়ন ব্যবহারকারী, মানে ব্যবসা, ব্র্যান্ডিং, মার্কেটিং সবকিছুর জন্য বিশাল একটা সুযোগ। তো আজ আমরা একটু গভীরে গিয়ে জানার চেষ্টা করব এই ইনস্টাগ্রামের শক্তিটাকে ঠিকঠাক কাজে লাগানো যায় কিভাবে। একদম ঠিক বলেছেন। 2010-এ যখন শুরু হলো, কে জানতো বলুন যে এটা মার্কেটিংয়ের জন্য এত বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এখন তো এটা মেটার অংশ, আর এর ক্ষমতা মানে আরও অনেক বেড়েছে। বিশেষ করে মোবাইল ফার্স্ট হওয়ার কারণে এর ইউজার বেস আর এঙ্গেজমেন্ট দুটোই কিন্তু দারুণ। তো আজ আমরা কিছু পরীক্ষিত কৌশল নিয়ে কথা বলবো, যেগুলো শুধু ফলোয়ার বাড়ানো নয়, বরং একটা ব্র্যান্ডকে আসলেই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দারুণ। তাহলে একদম শুরু থেকেই শুরু করি। ইনস্টাগ্রামে যদি একটা শক্তপোক্ত প্রোফাইল বানাতে চাই, প্রথম কাজটা কি হওয়া উচিত? অনেকেই তো দেখি পার্সোনাল অ্যাকাউন্ট চালান। দেখুন, এমনি ব্যক্তিগত ব্যবহারের জন্য পার্সোনাল প্রোফাইল ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আপনি আপনার ব্র্যান্ড বা ব্যবসার কথা ভাবছেন, তখন কিন্তু একটা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ওটা মাস্ট। আর পার্সোনাল থেকে বিজনেসে সুইচ করাটাও কিন্তু খুব সোজা, অ্যাপে সেটিংস থেকেই করা যায়। কিন্তু এর বেনিফিটসগুলো সেগুলো অনেক। সবচেয়ে বড় সুবিধা হলো ইনসাইটস দেখা যায়, অ্যানালিটিক্স, যেটা পার্সোনাল প্রোফাইলে থাকে না। ইনসাইটস বা অ্যানালিটিক্স এটা ঠিক কিভাবে হেল্প করে? এটা কি শুধু কিছু সংখ্যা দেখায় নাকি আরো কিছু? না, শুধু সংখ্যা নয়, এটা আসলে আপনার অডিয়েন্সকে বোঝার চাবিকাঠি। কারা আপনার কন্টেন্ট দেখছে, তাদের বয়স কেমন, তারা কোথায় থাকে, কোন সময়টায় তারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, এইসব জরুরি তথ্য কিন্তু এখান থেকেই পাওয়া যায়। কোন পোস্টে মানুষ বেশি লাইক কমেন্ট করছে, কোনটা অতটা সাড়া পাচ্ছে না, এই ডেটাগুলো দেখে আপনি আপনার পুরো কন্টেন্ট স্ট্র্যাটেজিটাই ঠিক করে নিতে পারবেন। আর তাছাড়া বিজনেস প্রোফাইলে আপনি কন্ট্যাক্ট বাটন, যেমন ধরুন ইমেল বা ফোন নম্বর, এগুলো যোগ করতে পারেন। সরাসরি পোস্ট বুস্ট বা প্রমোট করার অপশনও থাকে। সব মিলিয়ে আপনার ব্র্যান্ডটা অনেক বেশি প্রফেশনাল লাগে আর কি, বিশ্বাসযোগ্যতা বাড়ে। এই বিশ্বাসযোগ্যতার কথাটা যখন এলো, একটা বিজনেস প্রোফাইল থাকলে কি স্পন্সরশিপ বা ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রেও সুবিধা হয়? অবশ্যই হয়। ভাবুন, কোনো ব্র্যান্ড বা ক্লায়েন্ট আপনার প্রোফাইলে এসে দেখলো এটা একটা প্রপার বিজনেস অ্যাকাউন্ট, যোগাযোগের সব ডিটেলস দেওয়া আছে, সুন্দর করে একটা বায়ো লেখা, যেখানে আপনার কাজ বা সার্ভিস সম্পর্কে পরিষ্কার বলা আছে। তখন স্বাভাবিকভাবেই তাদের একটা আস্থা তৈরি হয়। তারা বোঝে যে আপনি এখানে সিরিয়াসলি কাজ করছেন। ঠিক। এজন্য প্রোফাইল সেট আপ করার সময় ঠিকঠাক ক্যাটাগরি বেছে নেওয়াটাও জরুরি। যেমন আপনি ডিজিটাল ক্রিয়েটর নাকি রেস্টুরেন্ট নাকি কাপড়ের ব্র্যান্ড, সেটা সিলেক্ট করা। আর একটা আকর্ষণীয় বায়ো লেখা, যেটা ছোট হবে কিন্তু কাজের কথা সব থাকবে। আর প্রোফাইল পিকচারের লোগো বা ব্র্যান্ডের সাথে যায় এমন কিছু ব্যবহার করা ভালো। খুব ভালো একটা পয়েন্ট। বেশ, তাহলে প্রোফাইল তৈরি হলো, দেখতেও প্রফেশনাল লাগলো, কিন্তু ইনস্টাগ্রামে তো কন্টেন্টের ছড়াছড়ি, এত ধরনের বিষয়। এখানে নিজের জন্য একটা নির্দিষ্ট জায়গা নিশ, সেটা খুঁজে বের করা কতটা জরুরি বা কঠিন? এটা একই সাথে খুবই জরুরি, আবার একটু চ্যালেঞ্জিংও বটে। জরুরি এই কারণে যে আপনি যদি একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাস না করেন, তাহলে আপনার মেসেজটা আসলে ছড়িয়ে যাবে, বুঝলেন? কোনো নির্দিষ্ট অডিয়েন্সের উপর গভীর কোনো ইম্প্যাক্ট ফেলবে না। ওই যে কথায় বলে না, সবার জন্য সবকিছু হতে গেলে শেষে কারো জন্যই বিশেষ কিছু হওয়া যায় না, সেরকম আর কি। একটা নির্দিষ্ট নিশ আপনাকে টার্গেটের দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করে, আর তাদের মধ্যে আপনার একটা অথরিটি তৈরি হয়। কিন্তু সেই নিশটা খুঁজে বের করব কিভাবে? ধরুন, আমার হয়তো একাধিক বিষয়ে আগ্রহ আছে, অথবা যেটায় আগ্রহ সেটাতে প্রচুর কম্পিটিশন, তখন? খুব ভালো প্রশ্ন এটা। দেখুন, প্রথমত শুধু নিজের আগ্রহ থাকলেই হবে না, দেখতে হবে সেটার মার্কেটে চাহিদা কেমন, আর আপনার নিজের স্কিল বা নলেজটাই বা কতটা। দ্বিতীয়ত, শুধু ট্রেন্ড ফলো না করে এটা ভাবুন যে কোন বিষয়ে আপনি লম্বা সময় ধরে কন্টেন্ট বানাতে এনজয় করবেন, কারণ কনসিস্টেন্সি জরুরি। তৃতীয়ত, কম্পিটিটররা কি করছে দেখুন, তারা কি করছে না সেটাও দেখুন, কোথায় গ্যাপ আছে, সুযোগ কোথায়। হয়তো খুব পপুলার একটা টপিকও আপনি একটা ইউনিক অ্যাঙ্গেল বা সাবনিশ বের করতে পারেন। আচ্ছা। চতুর্থত, আপনার পোটেনশিয়াল অডিয়েন্সকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন। তাদের সমস্যা কি, আগ্রহ কোথায়, তারা কি খুঁজছে। হ্যাশট্যাগ রিসার্চও এখানে খুব হেল্প করে। আসলে নিজের প্যাশন, মার্কেটের চাহিদা আর অডিয়েন্সের নিড,
এই তিনটার একটা কম্বিনেশন থেকেই কিন্তু সঠিক নিশটা বেরিয়ে আসে। বুঝলাম, বেশ লজিক্যাল। আচ্ছা, নিশ খুঁজে পাওয়ার পর তো আসল ফোকাসটা আসবে কন্টেন্টের ওপর। আর কন্টেন্ট কেমন পারফর্ম করছে সেটা বোঝার জন্য তো আগেই ইনসাইটসের কথা বললেন। এই ডেটাগুলোকে বাস্তবে কাজে লাগানোর কিছু টিপস দেবেন? মানে শুধু লাইক বা ইমপ্রেশন দেখায় কি যথেষ্ট? না, একদমই না। সংখ্যাগুলো তো গল্পের শুরু। আসল কাজ হলো প্যাটার্নগুলো খুঁজে বের করা। যেমন ধরুন, আপনি দেখলেন যে ভিডিও পোস্টে ছবির চেয়ে বেশি কমেন্ট আসছে, অথবা যখন আপনি টিপস বা টিউটোরিয়াল দিচ্ছেন তখন পোস্টগুলো বেশি সেভ হচ্ছে। ও আচ্ছা। এর মানে কি? মানে হলো আপনার অডিয়েন্স এই ধরনের কন্টেন্টকে বেশি ভ্যালুয়েবল মনে করছে। তখন আপনি ওই ধরনের কন্টেন্ট আরও বেশি বানাতে পারেন। আবার ধরুন, দিনের কোন সময় পোস্ট করলে এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি আসছে সেই ডেটা ব্যবহার করে আপনি পোস্ট শিডিউল করতে পারেন। কোন বয়সের বা কোন এলাকার ফলোয়ার আপনার বেশি, সে অনুযায়ী হয়তো কন্টেন্টের ভাষা বা টপিক অ্যাডজাস্ট করতে পারেন। আসলে ইনসাইটসটা হলো আপনার রোডম্যাপের মতো। এটাকে নিয়মিত দেখে পথ চলতে হবে। চায়, তাই না? অথচ আমরা প্রায়ই শুনি যে ইনস্টাগ্রামে নাকি ডাইরেক্ট সেলিং পোস্ট ভালো চলে না। তাহলে প্রোডাক্টের প্রতি আগ্রহ তৈরি করার উপায়টা কি? ঠিক এখানেই প্রোডাক্ট টিজার পোস্টের কৌশলটা খুব কাজে আসে। দেখুন, ইনস্টাগ্রাম তো মূলত একটা ভিজুয়াল প্ল্যাটফর্ম। এখানে প্রোডাক্টের আকর্ষণীয় প্রেজেন্টেশন খুব জরুরি। টিজার পোস্টে আপনি সরাসরি এটা কিনুন বলছেন না, বরং প্রোডাক্টটার প্রতি একটা রহস্য বা এক্সাইটমেন্ট তৈরি করছেন। ধরুন, আপনার একটা নতুন কালেকশন আসছে, আপনি তার কিছু ঝলক দেখালেন, বা কোনো স্পেশাল অফার আসছে সেটার একটা ইঙ্গিত দিলেন। যেমন ধরুন, কোনো ফ্যাশন ব্র্যান্ড হয়তো লিখল, আমাদের নতুন সামার কালেকশনে 70% ছাড় আসছে, কোন আইটেমগুলো দেখতে চান, সাথে কয়েকটা দারুণ ছবি দিল। এটা সাইকোলজিটা কি? মানে কেন এটা ডিরেক্ট সেলিং পোস্টের চেয়ে ভালো কাজ করতে পারে? থাকে টিজার পোস্টগুলো মানুষের মনে কৌতূহল জাগায়। যেহেতু এখানে সরাসরি কেনার কোনো চাপ নেই, তাই মানুষ লাইক, কমেন্ট বা শেয়ার করতেও বেশি কমফোর্টেবল ফিল করে। ঠিক। আর এই এনগেজমেন্টগুলো অ্যালগোরিদমকে সিগন্যাল দেয় যে কন্টেন্টটা ইন্টারেস্টিং। ফলে পোস্টের রিচ বাড়ে। যারা হয়তো কিনবেও না, তারাও ব্র্যান্ডটা সম্পর্কে জানতে পারে, একটা পজিটিভ ধারণা তৈরি হয়। এটা অনেকটা সম্পর্কের মতো। সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়ার আগে একটু তো চেনা জানা আগ্রহ তৈরি করতে হয়, তাই না? হা হা, খুব সুন্দর উদাহরণ। আচ্ছা, আর একটা জিনিস খুব শোনা যায় আজকাল, সেটা হলো ইউজার জেনারেটেড কন্টেন্ট বা ইউজিসি। মানে ইউজাররা নিজেরা যে কন্টেন্ট তৈরি করে, এটা ব্র্যান্ডের কিভাবে কাজে আসতে পারে? ইউজিসি মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট। এটা হলো আজকের দিনের সবচেয়ে পাওয়ারফুল ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং, মানে মুখে মুখে প্রচার আর কি। যখন কোনো কাস্টমার আপনার প্রোডাক্ট ব্যবহার করে বা আপনার সার্ভিস নিয়ে নিজে থেকে কোনো ছবি, ভিডিও বা রিভিউ পোস্ট করে, তখন সেটা অন্যদের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। তা তো বটেই, কারণ ওটা তো বিজ্ঞাপন না। একদম, ওটা কোনো বিজ্ঞাপনী কথা না, ওটা একজন আসল ইউজারের অভিজ্ঞতা, অথেন্টিক। কিন্তু ব্র্যান্ডগুলো এই ইউজিসি পাবে কোত্থেকে? আর পেলেই বা সেটা ব্যবহার করার সেরা উপায় কি? পারমিশনের ব্যাপারটাও তো থাকে নাকি? ঠিক পয়েন্ট ধরেছেন। প্রথমত, কাস্টমারদের ইউজিসি তৈরি করতে এনকারেজ করতে হবে। যেমন একটা ব্র্যান্ডেড হ্যাশট্যাগ চালু করলেন, সেটা ব্যবহার করতে বললেন, বা কোনো কন্টেস্ট বা গিভঅ্যাওয়ে রাখলেন যেখানে অংশ নিতে হলে ইউজিসি পোস্ট করতে হবে। অথবা কাস্টমারদের সরাসরি অনুরোধ করলেন তাদের অভিজ্ঞতা শেয়ার করতে আর ব্র্যান্ডকে ট্যাগ করতে। আচ্ছা। আর শেয়ার করার আগে অবশ্যই পারমিশন নেওয়াটা জরুরি। এটা শুধু নিয়ম রক্ষার জন্য নয়, এটা ইউজারের প্রতি একটা সম্মান দেখানোও বটে। সম্ভব হলে লিখিত অনুমতি নেওয়াই ভালো। তারপর বাছাই করা ভালো ইউজিসিগুলোকে নিজের ব্র্যান্ডের ভিজুয়াল স্টাইলের সাথে একটু মিলিয়ে নিলেন, ধরুন একই ফিল্টার বা টেমপ্লেট ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ। তারপর সেটা ফিডে, স্টোরিতে বা স্টোরি হাইলাইটসে শেয়ার করলেন। এতে ব্র্যান্ডের অথেন্টিসিটি অনেক বেড়ে যায়। এটা এক ধরনের সোশ্যাল প্রুফ, যা নতুন কাস্টমারদের দারুণভাবে ইনফ্লুয়েন্স করে। এই যে ব্র্যান্ডের ভিজুয়াল স্টাইলের কথা বললেন, একটা কনসিস্টেন্ট লুক আর ফিল, এটা বজায় রাখা কতটা জরুরি? সব পোস্ট দেখতে একই রকম হলে কি ব্যাপারটা একঘেয়ে হয়ে যায় না, বা ক্রিয়েটিভিটি কমে যায় না? এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন। দেখুন, যদি আমরা একটু বড় ছবিটা দেখি, কনসিস্টেন্ট ব্র্যান্ডিং আর ভিজুয়াল এস্থেটিক, দেখতে একটা চেনা ভাব, এটা ইনস্টাগ্রামে খুবই জরুরি। এর মানে হলো, আপনার প্রোফাইলের সব পোস্টে, ছবি হোক, ভিডিও হোক বা গ্রাফিক্স,
একটা চেনা স্টাইল থাকবে। এটা হতে পারে নির্দিষ্ট কয়েকটা রঙের ব্যবহার, নির্দিষ্ট ফন্ট, ছবির এডিটিং স্টাইল বা ভিডিও বানানোর ধরন। এতে কি হয়, মানুষ যখন স্ক্রল করে আপনার পোস্টটা দেখেই চিনে ফেলতে পারে। হয়তো ইউজার নেমটা খেয়ালও করল না, কিন্তু দেখেই বুঝলো এটা আপনার পোস্ট। অ্যাপেলের মিনিমালিস্ট ডিজাইন বা কোকা কোলার লাল রঙের মতো। ঠিক ধরেছেন, ওই রকম একটা পরিচিতি আর আস্থা তৈরি হয়। আর ক্রিয়েটিভিটির কথা যেটা বললেন, আমার তো মনে হয় একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্যেও দারুণ ক্রিয়েটিভ হওয়া সম্ভব। অনেক সময় কিন্তু সীমাবদ্ধতাই নতুন আইডিয়ার জন্ম দেয়। দারুণ যুক্তি। আচ্ছা, এবার ইনস্টাগ্রামের দুটো খুব পপুলার ফরম্যাট নিয়ে কথা বলি, স্টোরি আর রিলস। দুটোই কি সমানভাবে জরুরি, নাকি এদের ব্যবহারের কৌশল আলাদা? দুটোই খুব জরুরি, তবে হ্যাঁ, এদের উদ্দেশ্য আর ব্যবহারের কৌশল কিছুটা আলাদা। স্টোরিগুলো তো 24 ঘন্টা পর ভ্যানিশ হয়ে যায়, তাই এগুলো অনেক বেশি টেম্পোরারি, ক্যাজুয়াল আর ইন দ্য মোমেন্ট টাইপের কন্টেন্টের জন্য ভালো। এখানে আপনি পোল, কুইজ, কোয়েশ্চেন স্টিকার এগুলো ব্যবহার করে ফলোয়ারদের সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করতে পারেন। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এটা দারুণ। মানে একটু হালকা মেজাজের কন্টেন্ট। হ্যাঁ, অনেকটা তাই। বিহাইন্ড দ্য সিনস কিছু দেখানো, দিনের ছোট ছোট আপডেট দেওয়া বা চটজলদি কোনো অ্যানাউন্সমেন্ট করার জন্য স্টোরি খুব ভালো কাজ করে। আর রিলস, সেটা তো এখন খুব রিচ পাচ্ছে শুনছি, কিন্তু ভালো রিলস বানানো তো মনে হয় বেশ সময় সাপেক্ষ। এর পেছনে সময় দেওয়াটা কি ওয়ার্থ ইট? হ্যাঁ, রিলস এখন ইনস্টাগ্রামের সবচেয়ে বেশি রিচ পাওয়া কন্টেন্ট ফরম্যাটগুলোর মধ্যে একটা। এটা সত্যি। এর কারণ হলো, রিল শুধু আপনার ফলোয়ারদের দেখানো হয় না, এটা এক্সপ্লোর পেজ বা রিলস ট্যাবে অন্যদের কাছেও পৌঁছে যায়। ও তাই নাকি? হ্যাঁ, ট্রেন্ডিং কোনো সাউন্ড, এফেক্ট বা চ্যালেঞ্জ যদি ঠিকঠাক ব্যবহার করতে পারেন, তাহলে ভাইরাল হওয়ার চান্সও থাকে। এটা ঠিক যে ভালো রিলস বানাতে একটু এফর্ট দিতে হয়, কিন্তু এর মাধ্যমে নতুন অডিয়েন্সের কাছে পৌঁছানোর যে সুযোগটা তৈরি হয়, সেটা অন্য কোনো ফরম্যাটে এতটা সহজে পাওয়া যায় না। কি ধরনের কন্টেন্ট ভালো চলে রিলসে? প্রোডাক্ট ব্যবহারের টিউটোরিয়াল, কুইক টিপস, এডুকেশনাল কন্টেন্ট, মজার কোনো ফ্যাক্টস বা আপনার ব্যবসার ভেতরের কোনো গল্প, এগুলো রিলস হিসেবে খুব ভালো চলে। কিছু টুলস আছে যেমন ক্যানভা বা ইনভিডিও, এগুলো ব্যবহার করলে কাজটা কিছুটা সহজ হয়। তবে এখানেও অ্যানালিটিক্স দেখে বুঝতে হবে কোন ধরনের রিলস আপনার অডিয়েন্স বেশি পছন্দ করছে। বাপরে, এত সব কৌশল! মানে বিজনেস প্রোফাইল ঠিক করা, নিশ রিসার্চ, ইনসাইটস দেখা, টিজার বানানো, ইউজিসি ম্যানেজ করা, ব্র্যান্ডিং ঠিক রাখা, আবার স্টোরি আর রিলসও বানানো, এগুলো সব একসাথে ঠিকমতো করতে পারা তো রীতিমতো একটা ফুল টাইম জবের মতো শোনাচ্ছে। বিশেষ করে যারা ইনস্টাগ্রামকে শুধু শখের জন্য না, বরং আয়ের একটা উৎস হিসেবে দেখতে চান, তাদের জন্য কি এই সব কিছু শেখার কোনো সহজ রাস্তা আছে? আপনি একদম ঠিক পয়েন্টে এসেছেন। দেখুন, এই কৌশলগুলো যখন কেউ ঠিক মতো আয়ত্তে আনতে পারে, তখন ইনস্টাগ্রাম কিন্তু সত্যি একটা পাওয়ারফুল ইনকাম প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। আর মজার ব্যাপার হলো, শুধু মোবাইল ফোনটা ব্যবহার করেই কিন্তু ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, নিজের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করা, সিপিএ মার্কেটিং, মানে যেখানে কোনো নির্দিষ্ট অ্যাকশনের জন্য পেমেন্ট পাওয়া যায়, এমনকি একটা ভালো গ্রো করা অ্যাকাউন্ট বিক্রি করেও মাসে 20,000 থেকে 40,000 টাকা বা তারও বেশি আয় করা সম্ভব। এটা একদম রিয়েলিস্টিক, কিন্তু এর জন্য দরকার সঠিক জ্ঞান এবং সেটাকে ঠিকভাবে প্রয়োগ করার দক্ষতা। তাহলে সেই সঠিক জ্ঞান আর প্রয়োগের কৌশল শেখার উপায়টা কি? নিজে নিজে ট্রায়াল এরর করে শিখতে গেলে তো অনেক সময় লেগে যাবে। অবশ্যই, নিজে নিজে শিখতে গেলে সময় বেশি লাগে আর অনেক ভুল হওয়ারও সম্ভাবনা থাকে। যারা একটা গোছানো পথে, মানে পরীক্ষিত স্ট্র্যাটেজিগুলো স্টেপ বাই স্টেপ শিখতে চান, তাদের জন্য কিন্তু এমএসবি একাডেমিতে একটা কমপ্লিট ইনস্টাগ্রাম মার্কেটিং মাস্টার ক্লাস কোর্স আছে। এই কোর্সে একদম বেসিক থেকে শুরু করে কিভাবে একটা অ্যাট্রাকটিভ বিজনেস প্রোফাইল বানাতে হয়, লাভজনক নিশ কিভাবে খুঁজে বের করতে হয়, সব ধরনের কন্টেন্ট, মানে টিজার, ইউজিসি, স্টোরি, রিলস কিভাবে বানাতে আর অপটিমাইজ করতে হয়, ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, ইনসাইটস ডেটা দেখে ডিসিশন কিভাবে নিতে হয়, এমনকি ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিভাবে করতে হয়, মানে A to Z সব কিছু হাতে কলমে শেখানো হয়। ও, তার মানে পুরো প্যাকেজ। এর সরাসরি সাপোর্টও পাওয়া যায়।
তো যারা মোবাইল দিয়ে ইনস্টাগ্রামকে কাজে লাগিয়ে সিরিয়াসলি আয় করতে চান তাদের জন্য এটা একটা দারুণ রিসোর্স হতে পারে। বাহ, এটা তো খুবই ভালো খবর। তার মানে যারা সত্যি ডেডিকেটেড তাদের জন্য শেখার এবং করার একটা ভালো গাইডলাইন থাকছে। আচ্ছা, আমরা আলোচনার ধারায় যদি আবার ফিরি, আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের কথা বলছিলেন কোর্সের প্রসঙ্গে। এটা এখনকার সময়ে কতটা কাজের? অনেকেরই তো ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটা মিশ্র ধারণা থাকে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, হ্যাঁ, এটা নিঃসন্দেহে একটা শক্তিশালী কৌশল হতে পারে। তবে এর সাকসেসটা ডিপেন্ড করে দুটো জিনিসের ওপর। আপনি সঠিক ইনফ্লুয়েন্সার বাছতে পারছেন কিনা, আর আপনার ক্যাম্পেইনটা কতটা অথেন্টিক লাগছে। মজার বিষয় হলো, ইনফ্লুয়েন্সারদের কিন্তু তাদের ফলোয়ারদের ওপর একটা বিশ্বাসযোগ্যতা আর প্রভাব থাকে, যেটা একটা ব্র্যান্ড সরাসরি বিজ্ঞাপনের মাধ্যমে সহজে পায় না। মানুষ তাদের পছন্দের ইনফ্লুয়েন্সারের রেকমেন্ডেশনকে বেশ গুরুত্ব দেয়। কিন্তু সঠিক ইনফ্লুয়েন্সার খুঁজে বের করা বা তাদের সাথে কাজ করার রিস্কগুলো কি? যেমন ধরুন, প্রচারটা যদি খুব বানানো মনে হয় বা ভুল ইনফ্লুয়েন্সার বেছে ফেললে। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইনফ্লুয়েন্সার বাছার সময় শুধু ফলোয়ার সংখ্যা দেখলে চলবে না, দেখতে হবে তার ফলোয়াররা আপনার টার্গেট অডিয়েন্সের সাথে মেলে কিনা, তার কন্টেন্টের কোয়ালিটি কেমন, তার এনগেজমেন্ট রেটটা আসলে কত, শুধু লাইক নয়, কমেন্ট শেয়ার কেমন আসে, আর সবচেয়ে জরুরি, তার পার্সোনাল ব্র্যান্ডের সাথে আপনার ব্র্যান্ডের ভ্যালুগুলো মিলছে কিনা। মাইক্রো ইনফ্লুয়েন্সারদের কথাও তো শোনা যায়। ঠিক, অনেক সময় মাইক্রো বা ন্যানো ইনফ্লুয়েন্সার যাদের ফলোয়ার হয়তো কম কিন্তু একটা নির্দিষ্ট নিশে খুব ডেডিকেটেড ফলোয়িং আর হাই এঙ্গেজমেন্ট আছে, তারা কিন্তু বড় সেলিব্রিটি ইনফ্লুয়েন্সারদের চেয়েও বেশি ইফেক্টিভ হতে পারে ছোট বা মাঝারি ব্যবসার জন্য। আর প্রচারটা যাতে বানানো না লাগে সেজন্য ইনফ্লুয়েন্সারকে কিছুটা ক্রিয়েটিভ ফ্রিডম দেওয়া ভালো, যাতে তিনি তার নিজের স্টাইলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের কথা বলতে পারেন। অবশ্যই স্বচ্ছতাটাও জরুরি। এটা যে একটা পেইড পার্টনারশিপ সেটা উল্লেখ করা উচিত। বুঝলাম। এবার একদম শেষ দিকে আসি। এত কিছু করার পর, মানে এত কৌশল, এত প্ল্যানিং, এরপরে যদি নিয়মিত পোস্ট না করা হয় তাহলে কি সব চেষ্টাই জলে যাবে? কনসিস্টেন্সির গুরুত্বটা কতখানি? কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা, এটা খুবই জরুরি, বলা যেতে পারে অন্যতম চাবিকাঠি। ইনস্টাগ্রামের অ্যালগরিদম কিন্তু রেগুলার আর অ্যাক্টিভ অ্যাকাউন্টসগুলোকে বেশি পছন্দ করে। আপনি যদি হঠাৎ অনিয়মিত হয়ে যান তাহলে আপনার পোস্টের রিচ কমে যেতে পারে, ফলোয়াররা আস্তে আস্তে আগ্রহ হারাতে পারে। আর ধারাবাহিকতা মানে কিন্তু এই নয় যে আপনাকে রোজই পোস্ট করতে হবে, বরং একটা নির্দিষ্ট ছন্দে পোস্ট করা। সেটা সপ্তাহে 3 দিন হতে পারে বা 5 দিন হতে পারে, কিন্তু সেই ছন্দটা বজায় রাখা জরুরি। আচ্ছা, একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানিয়ে আগে থেকে প্ল্যান করে রাখলে কাজটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু প্রতিদিন বা নিয়মিত নতুন নতুন কন্টেন্ট আইডিয়া পাওয়া বা সেগুলো তৈরি করার সময় বের করা, এটাও তো একটা বড় চ্যালেঞ্জ, তাই না? অবশ্যই চ্যালেঞ্জ। এখানেই স্মার্ট ওয়ার্কের ব্যাপারটা আসে। কন্টেন্ট ক্যালেন্ডার তো বললামই, আগে থেকে প্ল্যান করতে সাহায্য করে। আর একটা ভালো কৌশল হলো কন্টেন্ট ব্যাচিং, মানে একদিন বসে একসাথে কয়েকদিনের বা এক সপ্তাহের কন্টেন্ট তৈরি করে রাখা। ও ইনসাইটস আছেই। ফলোয়াররা যখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে সেই সময়ে পোস্ট করলে অর্গ্যানিক রিচ বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। সাথে অবশ্যই রেলেভেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করা আর লেটেস্ট ট্রেন্ডগুলোর দিকে একটু নজর রাখা, এগুলো জরুরি। বাহ, সত্যি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের অনেকগুলো দিক নিয়ে খুব বিস্তারিত আলোচনা হলো আজ। এটা একদম পরিষ্কার যে শুধু সুন্দর ছবি বা ভিডিও পোস্ট করাই সব না, এর পেছনে একটা পুরো স্ট্র্যাটেজি থাকা দরকার। আজকের এই পুরো আলোচনার মূল নির্যাসটা কি বলবেন, যদি এক কথায় বা কয়েকটা পয়েন্টে বলতে হয়? মূল কথাটা হলো, ইনস্টাগ্রামকে যদি একটা পাওয়ারফুল বিজনেস টুল হিসেবে ব্যবহার করতে হয় তাহলে খুব স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। মানে একটা প্রফেশনাল আউটলুক, বিজনেস অ্যাকাউন্ট, একটা ক্লিয়ার ফোকাস বা নিশ, ডেটা ড্রিভেন কন্টেন্ট প্ল্যানিং, ইনসাইটস ব্যবহার করে বিভিন্ন ধরনের কন্টেন্টের মিক্স, টিজার, ইউজিসি, স্টোরি, রিলস, একটা কনসিস্টেন্ট ব্র্যান্ড আইডেন্টিটি, ভিজুয়ালস আর টোন, দরকার পড়লে ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেশন, আর সবচেয়ে জরুরি রেগুলারিটি এবং অডিয়েন্সের সাথে কানেকশনটা বজায় রাখা। এটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস। ডেটা দেখতে হবে, শিখতে হবে আর নিজের স্ট্র্যাটেজিকে ইমপ্রুভ করে যেতে হবে। হ্যাঁ, একদম। আর এই পুরো ব্যাপারটা যারা আরও সিস্টেমেটিকভাবে হাতে কলমে শিখে নিজেদের কন্ট্রোলে আনতে চান তাদের জন্য তো আপনি আগেই বললেন এমএসবি একাডেমির ইনস্টাগ্রাম মার্কেটিং মাস্টার ক্লাসের অপশনটা থাকছেই। ঠিক তাই, যারা সিরিয়াসলি বিষয়টাতে নামতে চান তাদের জন্য সেটা একটা ভালো স্টার্টিং পয়েন্ট হতে পারে, একটা ম্যাপের মতো আর কি।
আচ্ছা, আজকের এই দারুণ আলোচনার পর আমাদের শ্রোতাদের জন্য আপনার শেষ বার্তা বা চিন্তার খোরাক কি থাকবে? এমন কিছু যা তারা নিজেরা একটু ভেবে দেখতে পারেন। শ্রোতারা এটা একটু ভেবে দেখতে পারেন। ইনস্টাগ্রামে সাকসেস মানে কি শুধু ফলোয়ার সংখ্যা বা লাইকের সংখ্যা, নাকি তার চেয়েও বেশি জরুরি হলো আপনার অডিয়েন্সের সাথে একটা কোয়ালিটি এনগেজমেন্ট, একটা অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করা? আজকের আলোচনার পর তারা নিজেদের ইনস্টাগ্রাম স্ট্র্যাটেজিতে এমন একটা ছোট পরিবর্তন আনার কথা ভাবতে পারেন, যেটা এই অর্থপূর্ণ সম্পর্কটা তৈরিতে একটু সাহায্য করবে। সেটা হতে পারে কমেন্টগুলোতে আরেকটু মন দিয়ে উত্তর দেওয়া, স্টোরিতে ফলোয়ারদের মতামত জানতে চাওয়া, বা এমন কোনো কন্টেন্ট তৈরি করা যা সত্যিই তাদের কোনো কাজে লাগে বা ভ্যালু অ্যাড করে। কারণ দিন শেষে প্ল্যাটফর্ম যাই হোক না কেন, সম্পর্কটাই কিন্তু আসল। চমৎকার একটা ভাবনা। এই মূল্যবান আলোচনা আর টিপসের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।